নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা এসেছি এখন মান্নাদা ট্রাভেলসে। আজকে আমরা কথা বলে নেব মান্না ট্রাভেলসের যিনি কর্ণধার, ওনার সঙ্গেই কথা বলবো। স্যার, আপনার একটু পরিচয় দিন। আর আমি মান্নাদা বলেই পরিচিত। আমার কোম্পানির নাম হচ্ছে দি রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার এবং মান্না ট্রাভেলস, দুটো তিনটে কোম্পানি আছে আমার। সবই আমাকেই দেখতে হয়, সঙ্গে ছেলেটা থাকে। আমি মান্নাদা বলেই মেনলি পরিচিত। আমার মেন ব্যবসা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের উপরে আমার কাজ চলে। সেটা হচ্ছে আমার নিজেরই 4-5টা লঞ্চ আছে, প্লাস হোটেলও আছে। আজ দীর্ঘ পদার্পণ করলাম 40 বছর, বহুদিন ধরে আমার ব্যবসা। এবং আপনাদের সঙ্গে তো দেখা হয়েছিল মেলাতে শোনার পর আমার অফিসে এলো। সুন্দরবন বলতে যেটা বোঝায়, আমরা প্রথম ধরুন সকাল 6টা 6:30 ট্রেনে ক্যানিংয়ে উঠলাম। এই ক্যানিং লোকালে উঠলাম, ক্যানিং লোকালে উঠে ক্যানিংয়ে নামলাম। ক্যানিংয়ে নামার সঙ্গে সঙ্গে আমরা অটো করে নিয়ে যাত্রীকে সঙ্গে সঙ্গে আমরা সোনাখালি নিয়ে চলে যাই। ওখানে আমরা গেস্টকে রিসিভ করলাম। রিসিভ করার পর আমরা চা কফি দিয়ে যাত্রা স্টার্ট করি। যাত্রা স্টার্ট করে প্রথম আমরা যাব গোসাবা। 1932-তে হ্যামিল্টন সাহেব এসেছিল, সঙ্গে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের জন্য দুটো বাংলো করেছেন, সেই বাংলোটা প্রথম দেখাবো। দেখিয়ে নিয়ে, এটা তো একটা হিস্টোরিক্যাল প্লেস, এটাকে দেখিয়ে নিয়ে আমরা তারপরে চলে যাব পাখির আলয়। পাখির আলয় হয়ে তারপরে যাব সজনেখালি ওয়াচ টাওয়ার। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখিয়ে, মিষ্টি জলের পুকুর দেখিয়ে, কাটা কচ্ছপের পুকুর দেখিয়ে, কুমিরের পুকুর দেখিয়ে আমাদের ফিরে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। রাত্রি যখন আমরা পাখির আলয় পরে থেকে যাই হোটেলে। তারপরে দ্বিতীয় দিন আমাদের যাত্রা আবার 7টার সময় স্টার্ট হবে। আমরা সজনেখালি জাস্ট এন্ট্রি পয়েন্ট আমরা সই করে সোজা বেরিয়ে যাব সুধন্যখালি ওয়াচ টাওয়ার। সুধন্যখালি ওয়াচ টাওয়ার হয়ে আমরা তারপরে চলে যাব পীরখালি, গাজীখালি, নবাকি, দেউল ভারানি, বনমিলি ভারানি হয়ে আমরা চলে যাব পঞ্চমুখানি নদী ক্রস করে আমরা যাব দোবাকি ওয়াচ টাওয়ার। দোবাকি ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার কমপ্লিট করে তারপরে আমরা ওখান থেকে জাস্ট কিছুটা আগিয়ে গেলে বাম দিকে বে অফ বেঙ্গল দেখতে পাবো। বে অফ বেঙ্গল দেখার মোহনার কিছু দূর থেকে গিয়ে আমরা ঝড়খালিতে উঠব। ঝড়খালিতে টাইগার রেস্কিউ সেন্টার আছে। টাইগার দেখবো, ডিয়ার দেখবো, ক্রোকোডাইল দেখবো। দেখে যদি আমরা মনে করি গঙ্গাসাগরে যাব, কানেক্টেড সুন্দরবন সহ গঙ্গাসাগর বকখালি যদি যাব ভাবি, ওখান থেকে ডাইরেক্ট লঞ্চ চলে যাবে ঠাকুরানী নদী ক্রস করবে। ঠাকুরানী নদী ক্রস করে তারপরে আমরা চলে যাব পাথর প্রতিমা। আবার পাথর প্রতিমায় নাইট হয়ে যাবে। তৃতীয় দিনের দিন ফার্স্ট মর্নিংয়ে সোজা চলে যাব ক্রোকোডাইল প্রজেক্ট। ফুল ট্যুরটার কথা বলছি, কিন্তু ক্রোকোডাইল প্রজেক্ট। ক্রোকোডাইল প্রজেক্ট দেখে সোজা আমরা চলে যাব নামখানা। নামখানা থেকে হাতানিয়া, দোয়ানিয়া নদী ক্রস করব, মুড়িগঙ্গা নদী ক্রস করব, করে চলে যাব আমরা বেনুবন। বেনুবনে গিয়ে আমরা ওখান থেকে টোটো করে চলে যাব গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এটা কিন্তু খুব বাঙালির কাছে একটা প্রসিদ্ধ স্থান গঙ্গাসাগর। আমরা জানি যে গঙ্গাসাগরে ডুব দিলে আমাদের পাপ মুক্তি হয়, তাই জন্য প্রতিটা বাঙালি আমরা গঙ্গাসাগরে গিয়ে গঙ্গাসাগর স্নান করি। এবং গঙ্গার পূর্ণ স্নান সেরে এসে আবার লঞ্চে আসবো। লঞ্চ থেকে ব্যাক করে এসে আমরা যদি মনে করি বকখালিও যেতে পারি, ওখান থেকে বকখালি দেখে এসে আবার নাইট হল নামখানা থেকে। তৃতীয় দিন কমপ্লিট হয়ে গেল। চতুর্থ দিনের দিন আমরা আবার ওখান থেকে লঞ্চ স্টার্ট করলাম। করে প্রথম এসে পড়বো আমরা বে অফ বেঙ্গল দেখবো, ঠাকুরানী দেখবো, বিদ্যা নদী দেখবো, বিদ্যা ফরেস্ট দেখবো। দেখে আমরা দুর্গাদোয়ানি নদী হয়ে সোজা গোসাবা ক্রস করে আমরা পাখিরালয়ে যাত্রীকে নামিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রুট। আচ্ছা, একটু অন্যদিকে যাই। আপনার কিভাবে এই ব্যবসায় আছেন একটু যদি বলেন। আমার ব্যবসার ইতিহাসটা ভয়ঙ্কর জায়গা। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন
থেকেই আমার ফ্যামিলিতে তো বাবার ব্যবসা বাণিজ্য নিয়েই চলে। আচ্ছা। আমার একটা ব্যবসায়ী টেন্ডেন্সি আমার মানে ভেতরে ছিল। তখন আমি প্রথম একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম, একটা স্টিলের দোকান। আচ্ছা। স্টিলের দোকান করতে করতে কোনো এক যাত্রী আসলো, এসে আমার সঙ্গে আলাপ আলোচনায় বসলো যে বাবু এখানে সুন্দরবনে যাওয়ার কি পরিস্থিতি, কি কেমন কি আমাকে জানতে চাইল। জানতে একদম আমার অফিসটা হচ্ছে রেলওয়ে টিকিট কাউন্টার ক্যানিং, একদম জাস্ট ডান দিকে তাকালেই মান্নাদা, সুন্দরবন মান্নাদা, আমার দুটো তিনটে অফিস পাশাপাশি। ব্যাস এরপরে আমি পরের বছর থেকে নিজে একটা লিজ নিলাম, লঞ্চ, কিছু অল্প পয়সা দিয়ে মালিককে রিকোয়েস্ট করে ধার দেনা করে। তখন তো আমি সবই ছোট তো, আর আমার জীবনের শুরুটাই এমনই ছিল, আমি কারোর কাছে হাত পাতবো না, নিজে দাঁড়াবো, নিজে চেষ্টা করবো, এটা আমার ভেতর থেকে ছিল। আমি ওই মালিকের কাছে অনুনয় বিনয় করার পর লঞ্চটার অথরাইজ আমাকে দিয়ে দিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে লঞ্চটার অথরাইজ দিই। ওই বছর থেকেই ব্যবসা শুরু করি, আজ থেকে 39 বছর আগেকার কথা বলছি। আমার এখন 61 প্লাস আমার এজ, তা 39 বছর বয়স, তা আগে মানে তো অনেকটাই। তারপরে এরকম বছর 3 ভাড়া নিয়ে চলি। তারপরে কিছু ভ্রমণার্থীর চরম আশীর্বাদ এবং বাবা মায়ের অকণ্ঠ আশীর্বাদ, তার আশীর্বাদের দান স্বরূপ আজকের আমার 4-5টা লঞ্চ, হোটেল, গাড়ি বাড়ি যাবে কিছু বলুন, সবই কিছু ভ্রমণার্থীর আশীর্বাদেই হয়েছে। এটাই হচ্ছে আমার ব্যবসার সূত্র। ইলিশ উৎসব শুরু করেছেন নিশ্চয়ই? 100%। একদম ইলিশ উৎসব তো আমাদের কাছে ভাইটাল। আমরা তো ইলিশ উৎসব তো একদম। ইলিশ উৎসবে কেমন কি দিচ্ছেন ফ্যাসিলিটি একটু জানেন? ইলিশ উৎসবটা একরকম যখন প্রথম স্টার্ট হয়, তার কর্ণধার বলতে গেলে বললে গর্ব করা হবে, আমি একটা ইন্সপিরেশন জুগিয়েছিলাম, সেই থেকেই ইলিশ উৎসবটা স্টার্ট হয়েছিল। এখন কাস্টমারকে আমরা দেখেন, কাস্টমার কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়। আমরা সাধারণ মধ্যবিত্ত কাস্টমার, আমাদের রেট হচ্ছে 3500 টাকা। সাদামাটা হোটেল থাকবে, সাদামাটা ট্যুর থাকবে, ভদ্রস্থ ট্যুর, যেখানে কোনো আমরা মধ্যবিত্ত মানুষের জন্য। তার আপে যখন চলে যাব, সেই রেটটা হবে 4500। তখন হবে এসি রুম, তার ডিলাক্স বলছেন নাকি? এই যে রেটটা, এটাকে ডিলাক্স রেট বলছেন নাকি? 4500 ডিলাক্স, তাই তো? স্ট্যান্ডার্ড এসি দিয়ে তখন 4500। এবারে ধরুন প্রিমিয়াম কাস্টমার আসছে, ডিলাক্স থাকবে 5500 থেকে 6000, আর একদম প্রিমিয়ামে যখন চলে যাবেন 8500, 8000, 9000 এরকম। মানে ভারতবর্ষে তো মানুষ সব রকমই আছে, ক্যাটাগরির আছে। आईपीएस ऑफिसर একটা গ্রুপ আসলেন, বললেন मिस्टर मान्ना हम जा रहा है सुंदरबन, हमारा সুইমিং পুল वाला, মুখ वाला तो মুখ वाला হোটেল দরকার है। তখন সেইভাবেই আমাদের ব্যবস্থাপনা করতে হবে, যেমনটি দেবেন তেমনটি পাবেন। এবং স্কুল গ্রুপের জন্য অগাধ ছাড় আমরা দিয়ে থাকি। গ্রুপ কর্পোরেট প্রোগ্রাম তো হামেশাই, প্রতিনিয়ত কর্পোরেট প্রোগ্রাম আমি করছি। বহু মানে আমার প্রমাণ আপনার ফেসবুকেও ছাড়া আছে, নেট দুনিয়াতেও ছাড়া আছে। তাহলে ইলিশ উৎসবের পরে তাহলে সারা বছর ধরে আমাদের ট্যুর হয়? কম বেশি সারা বছর, আমরা নিজেরা ডাইরেক্ট অনার তো, কম বেশি আমাদের প্রোগ্রাম চলে বাবু, সব সময়। আচ্ছা, মোটামুটি এটাই আপনাদের এই ব্যবসায়ী আপনাদের একমাত্র ব্যবসা নাকি আরো অন্যান্য ব্যবসা আছে? না, আমার ব্যবসা শোনেন, আমার লঞ্চ গাড়ি যেরকম থাকা, ট্রাভেল রিলেটেড যেগুলো, হোটেল, লঞ্চ, গাড়ি, এগুলো আমাদের নিজেদেরই আছে। আচ্ছা, হোটেলের রেট কেমন নিচ্ছেন? হোটেল রেট বিভিন্ন ক্যাটাগরি আছে, 1200 আছে, 1200 আছে, পার্সোনাল কেউ যে 1200 আছে, 1500 আছে, 1800 আছে, 4000 টাকা পর্যন্ত হোটেল আছে। এমনও হোটেল আছে 6000, 6500, 7000 টাকা পর্যন্ত হোটেল রেট আছে। সেটা সুন্দরবনেও হয়ে গেছে এখন স্টার ক্যাটাগরি। হ্যাঁ, এখন সুন্দরবন মানে অনেক 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 উঁচুতে। আপনারা তো অনেক দিন ধরেই এই ব্যবসায় আছেন,
পরবর্তী আপনাদের লক্ষ্য কি আছে, যে বছর 3, 4, 5 পরে আপনাদের আরও কীভাবে মানে আপনাদের যে গেস্ট আছে তাদেরকে কীভাবে আরও পরিষেবা দেওয়া যেতে পারে? শুনুন, পরিষেবাটা তো একটা মানুষের লক্ষ্য থাকে। আপনি আসলেন 5 জনকে নিয়ে, পরে 25 জনকে নিয়ে আসবেন, এটাই তো চাওয়া উচিত। আমার গেস্ট আমাকে বললো, বাবু আমাকে মাছ দেবেন, মাংস দেবেন, ডাল দেবেন, সবজি দেবেন, আমি তার নোট করলাম এই দেবো, কিন্তু দেওয়ার সময় আরো অন্তত 2 থেকে 3টে আইটেম আমি বাড়িয়ে দেবো। সে যেন কোনোদিনও বলতে না পারে মান্না বাবু আপনি কম দিয়েছেন। এবারে আরো একটা বিষয়, আমার রুট থাকবে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, আমি এই স্পট দেখাবো, চেষ্টা করবো তাকে আরো 2-3টে স্পট বেশি দেখাবো। আমার আপনার ডিমান্ডের থেকেও যদি আমি একটু বেশি দিই, অটোমেটিক্যালি আপনি তো চেষ্টা করবেন না, ভদ্রলোক কথা রেখেছেন, এবং আজ সেইভাবেই দীর্ঘ 40 বছর ব্যবসা করে এসেছি, কোনো রকম কাঁটার আঁচড় গায়ে লাগেনি। বলুন। তা মনে করুন একজন নতুন ব্যবসায়ী হিসেবে একটু প্রশ্ন করে, যে একজন নতুন ব্যবসায়ী এইরকম ট্যুর করতে চায় আপনাদের এই সুন্দরবন এলাকায়, কীভাবে শুরু করতে পারে, সেরকম আইডিয়া দিন। একটা কথা বলি, কেউ যদি মনে করে আমি শিখবো, তার ভেতরে যদি এই জায়গাটা তৈরি হয়, আমি দাঁড়াবো, অবশ্যই সে দাঁড়াবে। যেমন একটা কথা আছে জানেন, প্রত্যেকটা মানুষ চাই সৎ গুরুর দ্বারা দীক্ষা নেওয়া উচিত। গুরু যদি ভালো হয়, শিষ্য নিশ্চয়ই ভালো হবে। অর্থাৎ একটা লতা গাছ যদি বড় গাছ পেয়ে যায় না,